ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়, তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালা ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডটা থাকে তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে, রাত দিন 24 ঘন্টায় ইনপুট এক্সপুট খোলা থাকে, কিন্তু তারা কি করলো? আগুন এবং এই আগুনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে স্পর্শকাতর স্থানে আগুন লাগতেছে। এটার উদ্দেশ্য কি? এইটা মেটিকুলাস পরিকল্পনার একটা পার্ট। আর এই পার্টটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মূলা বিএনপি কে ঝোলানো হয়েছে, সেই মূলা থেকে বিএনপি কে সরিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়, তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালা ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডটা থাকে তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে, রাত দিন 24 ঘন্টায় ইনপুট এক্সপুট খোলা থাকে, কিন্তু তারা কি করলো? প্রথমে দেখলাম 1:45টার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধোঁয়া উঠতেছে। তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো, তারা ভিতরে নিশ্চয় ছিল, তারা কোনো কিচ্ছুই করেনি। তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফ্লোরে মাল, ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার 3 নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাল ছিল। আমি 3 নম্বর গেটে যখনই প্রবেশ করলো, আমি দৌড় পেরে এসে, আমার গাড়ি আর একটা ছিল, সেই গাড়ির ড্রাইভার নাই, আমি নিজে নিয়ে যাই। আমি ওই মাল, আমার বারান্দায় মাল ছিল, মালগুলা ওই ছোট গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি। ফায়ার সার্ভিস তখনও আসে নাই, প্রায় 2টা, তখন 3টা, পৌনে 3টা তখন বাজে, তখনও ফায়ার সার্ভিস আসে নাই। তারপর আমি মাল থুয়ে যখন আবার গেছি বারান্দায়, তখন ফায়ার সার্ভিস আসে। তখন ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়, তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালা ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডটা থাকে তারাই দিচ্ছে না। তারপরে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার জন্য ওরা করলো, তারপরেও পারলো না। তারপরে 2 নম্বর গেট ঢুকতে পারে নাই, ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে পারে নাই। ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো, তখনও কোনো কাজ করতে এলো না। তারপরে দেখলাম আরো ফায়ার সার্ভিস আসলো, আসার পরে তারা কাজ খালি দৌড়ই পারে, কোনো যে গুরুত্ব দিবে, কোনো কিছু পানি টানি দিবে, তা কোনো কিছু প্রায়োরিটি নেই। তারপর 3টা 4টা বেজে যায়, তারপরে মনে করেন যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো, তালা ভাঙা ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু করলো। ষড়যন্ত্র এই কথা তো বলতে পারবো না এখন। ভিতরে ষড়যন্ত্র, আপনার 5 মিনিটের মধ্যে আগুন মনে করেন যে ওই পাশ থেকে চলে আসলে এই পাশে, ওখান থেকে আগুন 5 মিনিটও লাগে নাই। আপনার এই 1 নম্বর গেট এখানে চলে আসে। আপনি দেখতে দেখতে মনে করেন যে 2 জায়গা 3 জায়গায় আগুন দেন, ওইখান থেকে এত দ্রুত আগুনটা কিভাবে দিকে আসে বলেন? আর ভিতরে যে প্রত্যেকটা যে আপনার এটার যদি ব্লুপ্রিন্টটা যদি আপনারা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আগুনটা যাওয়াটা আসলে এত দ্রুত আসা কখনোই পসিবল না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? আপনাদের কাছেই প্রশ্ন, আপনারা এটার ব্লুপ্রিন্টটা নেন, সিভিল এভিয়েশনকে প্রশ্ন করেন যে এইখান থেকে ধাপে ধাপে আগুনগুলো কিভাবে আসলো, এত ইমার্জেন্সি আগুনটা কিভাবে আসলো। এর আগে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা? এর আগে 2-3 মাস আগে হালকা একটু ধোঁয়া হয়েছিল কোরিয়ার গেটে, ওটা ওইখানেই শেষ। ভিতরে ফায়ার ফাইটার ছিল, ওটা ওইখানেই শেষ করে দিছে। আর এর আগে একবার 17 সালে একবার হয়েছিল, তাও ওটাও ওইরকম কোনো কিছু নেই, ওটা জায়গায় শেষ করছে। কিন্তু আজকের যে বিষয়টা সবার গাফিলতিতে এরকম হয়ে গেল, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে হয়তো এটা কারো পরিকল্পিত, কারো ষড়যন্ত্র, এজেন্ডা বাস্তবায়নের জন্য জিনিসটা করা, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো এটা করছে। আপনার পরিচয়? আমার নাম রাসিব, আমি এখানেই কাজ করি। আসলে ভাই কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? এখন আমি সাধারণ মানুষ হিসেবে আজকে আমি আমার যাত্রীকে উড়িয়ে দিচ্ছিলাম, তারপরে আমি এখানে ঘটনাস্থলে আসি। যে জিনিসগুলো দেখে আমার খুবই সন্দেহভাজন মনে হয়, এটা হওয়াটাও স্বাভাবিক। গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো, যেগুলো সত্যিকার স্বনামধন্য স্পট, সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা, সেটাও আর কি দেরি হইতেছে। আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে,
তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এরপর তালা ভাঙতে দেওয়া হয়নি, এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয়। এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। কিন্তু সত্যি কথা যে জিনিসটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা। অবশ্যই, নয়তোবা কেন বারবার এরকম 2 দিন পর পর দেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে, কিছুদিন আগে মিরপুরে, এরপরে চট্টগ্রামে, এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এই আগুনগুলো পিছনে আসলে দায়ী কারা? কারা কি করতে চাচ্ছে? তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ফেলে দিবে, তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ, এটা বলে আমাদের দেশের সরকারকে হাঁটিয়ে দিবে, এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে, এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি? আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে, তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক, যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনা। এবং এই আগুনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে স্পর্শকাতর স্থানে আগুন লাগতেছে, এগুলা কি খুব স্বাভাবিক আপনাদের কাছে মনে হয়? এতদিন আগুন লাগলো না, হঠাৎ করে টানা একটার পর একটা আগুন লেগে যাচ্ছে, এটার মানে কি? এটার উদ্দেশ্য কি? এইটা মেটিকুলাস পরিকল্পনার একটা পার্ট। আর এই পার্টটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মূলা বিএনপিকে ঝোলানো হয়েছে, সেই মূলা থেকে বিএনপিকে সরিয়ে নিয়ে আসা, অর্থাৎ বিএনপিকে আবার একটা মূলার জুস খাইয়ে দিয়ে বলবে, দেখেন দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খুব খারাপ, দেশে আগুন সন্ত্রাস হচ্ছে, দেশে নির্বাচনী পরিবেশ নাই, এবং যদি এই মুহূর্তে এরকম প্রেক্ষাপটের দ্বারা নির্বাচন করতে হয়, ফেসিস্টের দূষররা চলে আসার সম্ভাবনা আছে, কিংবা এই যে ফেসিস্টের দূষররা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আগুন জ্বালাচ্ছে, এগুলা অনেক বিষয়। কিন্তু এই যে ফেসিস্ট তাড়াতে গিয়ে, এই ফেসিস্ট নামক ভূতটাকে তাড়াতে গিয়ে তারা যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে, তারা যে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করছে, তারা যে বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? একটা দেশকে জঙ্গিবাদের তকমা দেওয়া কিংবা একটা দেশের অর্থনৈতিক যে গতিশীলতা সেটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য সে দেশের আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দরে একটা ব্লাস্ট কিংবা একটা ফ্লাইট ক্র্যাশ অথবা একটা অগ্নিকাণ্ড, তিনটার যে কোনো একটা করলে হয়ে যায়। সব থেকে বেটার হতো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি আপনার সেই ফারুকের স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ফ্লাইট ক্র্যাশ করাতেন, বিশেষ করে ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়া বা মানে পশ্চিমা দেশের কোনো একটা ফ্লাইট যদি ক্র্যাশ করাইতে পারতেন, সেই ক্ষেত্রে এই আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করার কোনো কিছু ছিল না। একটা বোয়িং চলে যেত, সমস্যা কি? একটা এয়ারবাস চলে যেত, অসুবিধা কি? আজকে যে মানুষগুলা কার্গোর মাধ্যমে কার্গো সেকশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিনিসপত্র আনা নেওয়া করে, গুরুত্বপূর্ণ নথি যাদের পুড়ে গেল আজকে সেকশনে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের মাধ্যমে, এই মানুষগুলা কি ভয়ে থাকবে না, শঙ্কায় থাকবে না? তারা কি ভবিষ্যতে এই ধরনের কাজের মাধ্যমে বিজনেস করার জন্য আগ্রহ প্রকাশ করবে? এটা কি অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো না? এই যে বিমানবন্দরে আগুন লাগলো, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে খুব ফলাভাবে প্রকাশিত হবে, এবং ইপিজেডের ঘটনা এটাও কিন্তু বিদেশি পত্রিকাতে প্রকাশ হয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।